আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা একটা চমৎকার একটা টপিক আলোচনা করব। আমাদের এইচএসসি 2022 এবং 23 সালের শিক্ষার্থীদের জন্য বাজার নিয়ে আলোচনা করব। অর্থনীতি প্রথম পত্র চতুর্থ। এই বাজার অধ্যয়নটা নিয়ে অনেক স্টুডেন্টের ক্ষেত্রে একটু ভয় আছে। আজকে আমরা চেষ্টা করব এই বাজার চ্যাপ্টারের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে টপিকসগুলো আছে এই টপিকসগুলো খুব স্বল্প সময়ে কিভাবে একটা প্রস্তুতি নেওয়া যায় আমরা সেটাই আলোচনা করব। তো আমার সাথে যদি আমার প্রিয় শিক্ষার্থীরা অংশগ্রহণ করে থাকো, সবাই কমেন্টে একটু জানিয়ে দাও যে আমার লেখাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে এবং আমার সাউন্ডটা শোনা যাচ্ছে। পাশাপাশি আমাদের যে মেসেঞ্জার গ্রুপগুলো আছে যেন সবাই এই ক্লাসটা অংশগ্রহণ করতে পারে আমাদের মেসেঞ্জার গ্রুপে, অথবা তোমার নিজ নিজ আইডিতে এটা শেয়ার করে দাও। তো আমরা আজকে যে অধ্যায়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের অর্থনীতি প্রথম পত্র। আমরা অর্থনীতি প্রথম পত্র অর্থনীতি প্রথম পত্র চতুর্থ অধ্যায়। আমরা সবাই জানি চতুর্থ অধ্যায় বাজার। আসলে নরমালি বাজার বলতে এমন একটি নির্দিষ্ট স্থানকে বোঝায় যেখানে পণ্য কেনা বেচা হয়, কিন্তু অর্থনীতিতে বাজারটা একটু ভিন্নভাবে ব্যাখ্যা করা আছে। এখানে বাজার বলতে এমন একটি স্থানকে বোঝায় যেখানে কোন একটি দ্রব্য বা পণ্য বা সেবা ক্রয় বিক্রয়ের জন্য ক্রেতা বিক্রেতারা প্রতিযোগিতা করে। তাহলে এমন একটি দ্রব্য বা সেবা ক্রয় বিক্রি করার জন্য ক্রেতা বিক্রেতারা যেখানে প্রতিযোগিতা করে তাকে অর্থনীতিতে বাজার বলে। আর এই বাজারের বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেণী বিভাগ রয়েছে। তার মধ্যে আমরা আয়তনের ভিত্তিতে বাজারকে তিন ভাগে ভাগ করতে পারি। একটা হলো স্থানীয় বাজার, একটা হলো জাতীয় বাজার, আর একটা হলো আন্তর্জাতিক বাজার। আর সময়ের ভিত্তিতে বাজারকে আমরা চার ভাগে ভাগ করতে পারি। আমাদের এমসিকিউর জন্য আসবে। একটা হলো অতি স্বল্পকালীন বাজার, একটা হলো স্বল্পকালীন বাজার, একটা হলো দীর্ঘকালীন বাজার, একটা হলো অতি দীর্ঘকালীন বাজার। এছাড়া প্রতিযোগিতার ভিত্তিতে বাজারকে বিভাগে ভাগ করা যায়। একটা হলো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, যেখানে অসংখ্য ক্রেতা থাকবেন, অসংখ্য বিক্রেতা থাকবেন, একটি নির্দিষ্ট দামে কোনো দ্রব্য কেনা বেচা করার জন্য প্রতিযোগিতা করবে, তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। আর অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় বেশিরভাগ এখান থেকে কোশ্চেন আসে। আমরা এটাকে একটা চমৎকার ভাবে আমরা ব্যাখ্যা করব। আমাদের এই মূল আলোচনা যাওয়ার আগে সবাইকে বলবো, যারা অংশগ্রহণ করেছো আমি দেখতে চাচ্ছি কারা কারা আমার আজকের ক্লাসে উপস্থিত হয়েছো, আমার সাউন্ড বোঝা যাচ্ছে কিনা এবং কথা শোনা যাচ্ছে কিনা। আমি প্রথমে আমাদের মেহেদি হাসান রনি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আনিকা তাবাসসুম আমার সাথে যুক্ত আছে। আমি এখানে অনেকজনকে দেখতেছি, তো আমি বলবো সবাই একটু রেসপন্স করো, তাহলে আমি আমার আজকের আলোচনাটা নিয়ে আলোচনা করব। আমরা অফলাইন ক্লাসে এটা নিয়ে একটু আলোচনা করছিলাম, ঈদের বন্ধে অনেকে গ্যাপ ছিল, তাদের জন্য আজকে ক্লাসটা নিচ্ছি। তো আমি একটু অপেক্ষা করব আমার সাথে আসলে কারা কারা ক্লাসটা করতেছো আমাদের গ্রুপগুলোতে শেয়ার করে দাও, তাহলে সবাই ক্লাসটাতে অংশগ্রহণ করতে পারলে কোনো কিছু যদি না বুঝে আমাকে কমেন্ট করতে পারবে, সেক্ষেত্রে আমি আনসার দিব। তো আমি সবাইকে বলবো সবাইকে বলবো একটু দ্রুত জানিয়ে দেওয়ার জন্য সবাইকে বলবো। একটু দ্রুত জানাও কে কে অংশগ্রহণ করছো। এবং আমাদের গ্রুপটাতে জানা যায় ইতিমধ্যে। আচ্ছা, মো আছে, রিদওয়ান, আচ্ছা আমি তো অনেককে দেখতেছি। আমাদের গ্রুপগুলোতে সবাই শেয়ার করে দাও। আমি দ্রুত মূল আলোচনা যেতে চাচ্ছি, আচ্ছা, তাহলে সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে? ওকে, দেখি আমাদের সাথে কে আছে। রিদওয়ান শোনা যাচ্ছে কিনা? 18 জন, সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে মনে হচ্ছে। আচ্ছা, দেখো
প্রথমে হচ্ছে একচাটিয়া বাজার, প্রথমে কি বাজার? একচাটিয়া বাজার, ডুপলি বাজার, মনবসনি বাজার, ডুবসনি বাজার, অলিগোপলি বাজার, অলিগোপসনি বাজার, দ্বিপাক্ষিক একচাটিয়া বাজার, একচাটিয়া প্রতিযোগিতামূলক বাজার। এই যে নামগুলো শুনে অনেকে ভয় পায়, অনেকে মনে রাখতে পারে না। এটা মনে রাখার জন্য আমার কাছে কিছু শর্টকাট টেকনিক আছে, এই টেকনিক গুলো আমরা জানবো। যেমন একচাটিয়া বাজারকে ইংরেজিতে বলে মনোপলি বাজার। দেখো এখানে দুইটা শব্দ, একটা হচ্ছে মনো আর হচ্ছে পলি। তাহলে একচাটিয়া বাজারকে ইংলিশে বলে মনোপলি বাজার। কি পলি? মনোপলি। তাহলে আমরা একটা শব্দ আজকে শিখবো, এই মনো, এখানে দেখো মনো মানে হচ্ছে এক, আর পলি মানে হচ্ছে বিক্রেতা। তাহলে মনো মানে হচ্ছে এক, আর পলি মানে হচ্ছে বিক্রেতা। তাহলে যে বাজারে একজন মাত্র বিক্রেতা থাকবে, কয়জন মাত্র বিক্রেতা? একজন। মনো মানে হচ্ছে এক, আর পলি মানে হচ্ছে বিক্রেতা, একজন মাত্র বিক্রেতা থাকবে, অসংখ্য ক্রেতা থাকবে, তাকে বলে মনোপলি বা একচাটিয়া বাজার। আমি এখানে লিখতেছি একজন বিক্রেতা, অসংখ্য ক্রেতা। এখন খেয়াল করো, এরপরে আবার পলি আসছে। পলি মানে হচ্ছে বিক্রেতা। দেখো পলি মানে হচ্ছে কি? বিক্রেতা। ডু মানে হচ্ছে দুইজন। তাহলে দুইজন বিক্রেতা, অসংখ্য ক্রেতা থাকবেন। তাহলে কত সহজ। ডুপলি বাজার কাকে বলে? পলি। এই পলি শব্দ মানে হচ্ছে বিক্রেতা, আর ডু শব্দের হচ্ছে যে দুই। আর মনোপলি, মনো মানে হচ্ছে এক, পলি মানে বিক্রেতা। তাহলে পলি মানে হচ্ছে কি? বিক্রেতা। তাহলে এই বাজারে দুইজন বিক্রেতা থাকবে, অসংখ্য ক্রেতা থাকবে, তাকে বলে ডুপলি বাজার। তারপর দেখো সনি। তাহলে সনি মানে হচ্ছে কি? ক্রেতা। সনি মানে হচ্ছে কি? ক্রেতা। আর মনো মানে হচ্ছে কি? এক। আগে বলছি মনো মানে কি? এক। তাহলে একজন ক্রেতা, অসংখ্য বিক্রেতা। তাহলে দেখো, যেখানে একজন মাত্র ক্রেতা থাকবে, অসংখ্য বিক্রেতা থাকবেন। তাহলে দেখো একটা গ্রামে ধরো অসংখ্য পাট উৎপাদনকারী লোক আছে, বা ইক্ষু বা আখ উৎপাদন করে, কিন্তু ওই এলাকায় একটি মাত্র চিনির কল আছে। তাহলে উনি হচ্ছে ক্রেতা, চিনির কল প্রতিষ্ঠান করে একটা। অসংখ্য কৃষক আছে, তাহলে ক্রেতা হচ্ছে অসংখ্য, আর মেল আছে একটা, উনি কিনবে, সবাই বিক্রি করবে। তাহলে অসংখ্য বিক্রেতা আছে, বিক্রি করার জন্য কৃষকেরা পাট উৎপাদন করে ওই মেইলে বিক্রি করবে, কিন্তু ক্রেতা কয়জন? একজন। বিক্রেতা অসংখ্য। তাহলে এই সনি মানি হচ্ছে ক্রেতা, পলি মানি বিক্রেতা, আর মনোমানি হচ্ছে এক, এখানে মনোমানি এক। তাহলে এখানে একজন ক্রেতা, আর এখানে একজন বিক্রেতা, পলি মানি বিক্রেতা। তাহলে মনবসনি হচ্ছে একজন ক্রেতা, অসংখ্য বিক্রেতা। এরপর দেখো ডুবসনি, আবার সনি। সনি মানে হচ্ছে কি? ক্রেতা। তাহলে ডু মানে হচ্ছে কি? দুই। এই যে একটু লিখছি, ডু মানে হচ্ছে কি? দুই। তাহলে দুইজন ক্রেতা, অসংখ্য বিক্রেতা। তাহলে আমরা চারটা জিনিস শিখছি। একটা হচ্ছে মনোপলি, পলি মানে বিক্রেতা, মনো মানে এক। তাহলে মনো মানে হচ্ছে এক, আর পলি মানে বিক্রেতা। তাহলে একজন বিক্রেতা, অসংখ্য ক্রেতা। ডুপলি, ডু মানে হচ্ছে দুই, আর পলি মানে হচ্ছে বিক্রেতা। তাহলে দুইজন বিক্রেতা থাকবে, অসংখ্য ক্রেতা থাকবে। এখন সনি, এতক্ষণ হচ্ছে বিক্রেতা, একজন বিক্রেতা, দুজন বিক্রেতা, আর এখানে হচ্ছে একজন ক্রেতা, দুজন ক্রেতা। তাহলে একজন ক্রেতা থাকবে, অসংখ্য বিক্রেতা, দুজন ক্রেতা থাকবে, অসংখ্য বিক্রেতা থাকবে। মনে করো দুটা মেল আছে, সকল কৃষক, অসংখ্য কৃষক ওই দুটা মেলে বিক্রি করে। তাহলে এক্ষেত্রে দুইজন হচ্ছে ক্রেতা, বাকিটা হচ্ছে বিক্রেতা। তাহলে আমরা একজন মাত্র বিক্রেতা থাকলে মনোপলি, দুইজন মাত্র বিক্রেতা থাকলে ডুপলি, আর সনি মানে হচ্ছে ক্রেতা, মনো সনি। তাহলে মনো মানে হচ্ছে এক, সনি মানে হচ্ছে কি? ক্রেতা। তাহলে এখানে একজন ক্রেতা, ডু মানে হচ্ছে দুই, সনি মানে হচ্ছে ক্রেতা, দুইজন ক্রেতা। এরপর আসো অলিগো। অলিগো হচ্ছে মুষ্টিমেয়, হাতে গোনা, 10 জনের কম।
2 4 5 জন গণা যায় একটা নির্দিষ্ট, যেমন বাংলাদেশের মোবাইল সিম কোম্পানি আমরা হাতে গোনা 4-5টা কোম্পানি আমরা জানি, রবি, তারপর এয়ারটেল, বাংলালিংক, গ্রামীণ ফোন, টেলিটক, ঠিক আছে। এই কয়েকটা হাতে গোনা কোম্পানি হচ্ছে বাংলাদেশের মোবাইল ফোন অপারেটর। এরকম হাতে গোনা যদি ক্রেতা হয় তাহলে হচ্ছে তোমার অলিগোপলি। হাতে গোনা বিক্রেতা হলে পলি, ক্রেতা হলে কি সনি। তাহলে দেখো অলিগোপলি, তাহলে পলি আবার কি আসছে পলি, আর অলিগো, অলিগো হচ্ছে মুষ্টিমেয়। তাহলে হাতে গোনা বা মুষ্টিমেয় কি থাকবেন, পলি মানে বিক্রেতা থাকবেন। তাহলে মুষ্টিমেয়, মুষ্টিমেয় মানে হচ্ছে কি হাতে গোনা, মুষ্টিমেয়, পলি মানে বিক্রেতা, আর অসংখ্য ক্রেতা থাকবেন। আর এখানে সনি, সনি মানে ক্রেতা, সনি মানে হচ্ছে ক্রেতা। তাহলে অলিগো, অলিগো হচ্ছে মুষ্টিমেয় ক্রেতা, আগেটা হচ্ছে মুষ্টিমেয় বিক্রেতা, মুষ্টিমেয় ক্রেতা। তাহলে তোমাকে 3টা শব্দ, মনো মানে 1, ডু মানে 2, অলিগো মানে মুষ্টিমেয়, আর শেষে পলি থাকলে বিক্রেতা আর সনি থাকলে কি ক্রেতা। তাহলে আমরা একজন মাত্র বিক্রেতা থাকলে একচাটিয়া বাজার বা মনোপলি বাজার, 2 জন বিক্রেতা থাকলে ডুপলি বাজার, আর সনি মানে ক্রেতা, মনো মানে 1, একজন ক্রেতা, ডু মানে 2 জন ক্রেতা, আর অলিগোপলি, অলিগো মানে মুষ্টিমেয় হাতে গোনা বিক্রেতা থাকলে তাকে বলা হয় অলিগোপলি বাজার। হাতে গোনা ক্রেতা থাকলে সনি মানে ক্রেতা, অলিগোপসনি বাজার বলা হয়। আর দ্বিপাক্ষিক একচাটিয়া বাজার, একজন মাত্র ক্রেতা, একজন মাত্র বিক্রেতা, এটাকে বলা হয় দ্বিপাক্ষিক একচাটিয়া বাজার। দ্বিপাক্ষিক একচাটিয়া বাজার কি, একজন ক্রেতা থাকবে, একজন বিক্রেতা থাকবে, তখন তাকে বলা হয় দ্বিপাক্ষিক একচাটিয়া বাজার। তো লাস্ট হচ্ছে একচাটিয়া প্রতিযোগিতামূলক বাজার, অসংখ্য বিক্রেতা থাকবে তবে তারা কাছাকাছি সমজাতীয় পণ্য উৎপাদন করবে, তাকে বলা হয় একচাটিয়া প্রতিযোগিতামূলক বাজার। আর আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং এই একচাটিয়া বাজারের 2টা ভারসাম্য আছে, ওই ভারসাম্য থেকে আমাদের কোশ্চেন আসবে সৃজনশীল, আর এগুলো আমাদের ক খ এবং এমসিকিউ এর জন্য লাগবে। আমার এই আলোচনাটা, এই যে বাজারের প্রকারভেদটা যদি বুঝে থাকো তাহলে কমেন্ট সেকশন একটু জানিয়ে দাও যে এটা ক্লিয়ার, আমরা নেক্সটে যাব। আমি দেখি কেউ আমাকে একটু দ্রুত জানাও এ পর্যন্ত ক্লিয়ার করছো কিনা। আচ্ছা বুঝছি। আচ্ছা আচ্ছা নেক্সট, আচ্ছা ঠিক আছে, গুড। তাহলে আমরা পরবর্তী ধাপে যাব। এটা আমি অনেকবার রিপিট করছি যেন সবাই বুঝে, আর না বুঝলে তোমরা বারবার দেখতে পারবা। আমরা এরপরে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অসংখ্য ক্রেতা থাকবে, কাস্টমারও অসংখ্য থাকবে, আর অসংখ্য ক্রেতাও থাকবে, বিক্রেতা থাকবে। যদি অসংখ্য ক্রেতা থাকে, তাহলে অসংখ্য ক্রেতা যদি থাকে তাহলে সেখানে দ্রব্যের দামের উপর ক্রেতারা নিয়ন্ত্রণ করতে পারে না। আর অসংখ্য বিক্রেতা থাকার কারণে একজন বিক্রেতা চাইলে সেখানে, যেহেতু বাজারে যে পরিমাণ পণ্যের যোগান দিচ্ছে, সবাই মিলে যোগান দিচ্ছে। ধরো বাংলাদেশে সাবান দরকার, এখন সাবান উৎপাদনকারী অসংখ্য প্রতিষ্ঠান আছে, আমরা জানি সাবান উৎপাদনকারী অসংখ্য প্রতিষ্ঠান আছে। তাহলে বাংলাদেশের সকল সাবান কি শুধু লাক্স উৎপাদন করে? না। বাংলাদেশের সকল সাবান কি স্যাভলন উৎপাদন করে? বাংলাদেশের সকল সাবান কি ডেটল উৎপাদন করে? বাংলাদেশের সকল সাবান কি কেয়া উৎপাদন করে? বাংলাদেশের সকল সাবান কি অ্যারোমেটিক কোম্পানি উৎপাদন করে? বাংলাদেশের সকল সাবান কি ডাব উৎপাদন করে? তাহলে প্রত্যেকটা কোম্পানির ক্ষুদ্র ক্ষুদ্র অংশগ্রহণ আছে, সবাই একসাথে সকল চাহিদা ফিল আপ করে না। এখন একজন কোম্পানি চাইলেও দ্রব্যের যোগানের উপর
প্রভাব বিস্তার করতে পারে না। অন্যদিকে একজন ক্রেতাও চাইলে, ঠিক আছে, দ্রব্যের দামের উপর প্রভাব বিস্তার করতে পারে না, কারণ ক্রেতাও অসংখ্য, বিক্রেতা অসংখ্য, যার কারণে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দ্রব্যের দামটা নির্ধারিত হয় ক্রেতা বিক্রেতাদের পারস্পরিক চাহিদা এবং যোগানের ভিত্তিতে। ক্রেতা বিক্রেতাদের পারস্পরিক চাহিদা এবং যোগানের ভিত্তিতে বাজারের দাম নির্ধারিত হয় বিধায় এখানে দামটা থাকে স্থির। এটাকে কি বলা হয়? দামটা চাই। এর জন্য দ্রব্যের বাজারটা, দ্রব্যের দাম যেটা নির্ধারিত হয় সেটা ক্রেতারাও মেনে নেয়, বিক্রেতারাও মেনে নেয়। এই জন্য বলা হয় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে দাম গ্রহীতা বলা হয়। কি বলা হয়? দাম গ্রহীতা। তাহলে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটা হচ্ছে ক্রেতা এবং বিক্রেতা অসংখ্য, দ্রব্যের দাম স্থির। দ্রব্যের দামটা কি থাকবে? স্থির থাকবে এবং দ্রব্যের দাম নির্দিষ্ট থাকে। ক্রেতা এবং বিক্রেতা কাউকেই দ্রব্যের দামের উপর প্রভাব বিস্তার করতে পারে না। এই দ্রব্যের দামটা স্থির থাকার কারণে আমাদের যে এক পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের চাহিদা রেখাটা ভূমি অক্ষের সমান্তরাল থাকে। ভূমি অক্ষের কি থাকে? সমান্তরাল থাকে। তাহলে একটা পণ্যের দাম যদি 10 টাকা হয় মনে করো, আর ওই পণ্যের গড় আয় এবং প্রান্তিক আয় দুইটাই 10 টাকা হবে। তাইলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এখানে এই আর রেখাটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের চাহিদা রেখা, যেটা ভূমি অক্ষের কি সমান্তরাল। আর এটা হলো পণ্যের দাম। তাহলে এখানে পি সমান এ আর সমান এম আর। এখানে আমরা অনেকে এ আর কি জিনিস, এম আর কি জিনিস, পি কি জিনিস সেটা বুঝি না। আর তিনটা কিভাবে সমান সেটা আমরা অনেকে জানি না। এই তিনটা আমরা আগে বুঝাবো, তারপরে আমরা আমাদের ভারসাম্য নিয়ে আলোচনা করবো। তার আগে আমি কিছু জিনিস তোমাদেরকে বেসিক জিনিস এখানে লিখে দিব। পি মানে হচ্ছে, এটা আমাদের যখন আলোচনা করবো বুঝতে সহজে। পি মানে হচ্ছে দ্রব্যের দাম, দ্রব্যের দাম। তারপরে টিআর, টিআর মানে হচ্ছে টোটাল রেভিনিউ। টোটাল রেভিনিউ হচ্ছে কি? মোটায়। তারপর এআর গড়ায়, এমআর প্রান্তিক আয়। তারপর হচ্ছে এমসি, এটার বাংলা হচ্ছে প্রান্তিক ব্যয়, মার্জিনাল কস্ট, মার্জিনাল রেভিনিউ, এভারেজ রেভিনিউ, টোটাল রেভিনিউ, প্রান্তিক আয়। আর এসি হচ্ছে গড় ব্যয়। গড় ব্যয় মানে একটা পণ্যের উৎপাদন খরচ। গড় ব্যয় মানে একটা পণ্যের উৎপাদন খরচ। আর গড় আয় হচ্ছে একটা পণ্যের বিক্রয় মূল্য। একটা পণ্যের কি মূল্য? তাহলে আমাদেরকে এই জিনিসগুলো বুঝতে হবে। পি মানে দ্রব্যের দাম, টি আর মানে হচ্ছে টোটাল মোটাই, এ আর হচ্ছে গড় আয় এভারেজ রেভিনিউ, এম আর হচ্ছে মার্জিনাল রেভিনিউ প্রান্তিক আয়, এমসি হচ্ছে মার্জিনাল কস্ট প্রান্তিক ব্যয়, আর এসি হচ্ছে গড় ব্যয়। আর একটা আছে টিসি, মোট ব্যয়। টিসি মানে হচ্ছে কি? মোট ব্যয়। এই জিনিসগুলো বা এই পরিভাষাগুলো আমাদেরকে এই অধ্যায়ে জানতে হবে। তো আমার সাথে কে কে ক্লাস করতেছো আর আমার ক্লাসের এই শব্দগুলো বোঝা যাচ্ছে কিনা আমাকে একটু কমেন্টে জানাও। আমি কয়েকজনকে দেখতেছি আমাদের স্টুডেন্ট, আমাদের ক্লাস জিশান ক্লাস করতেছে। আচ্ছা, এখানে মনে হয় কিছু ফেক আইডি আছে, আমরা হয়তো এগুলা ডিস্টার্ব করতেছে। তোমরা ওগুলাকে কোনো রেসপন্স না করে আমরা এগুলো ব্লক করে দিব। তোমরা ক্লাসের দিকে মনোযোগ দাও। আচ্ছা, যদি কোনো ইয়ে থাকে একটু ডিলিট করে দিন, ঠিক আছে? অনেকে ক্লাস করতেছে, সবাইকে ধন্যবাদ। আর আচ্ছা লতা, ঠিক আছে, বোঝা যাচ্ছে, আমাকে একটু জানাইতে হবে। চলো তাহলে আমরা এই জিনিসগুলো অবশ্যই লাগবে। তোমরা এই জিনিসগুলা আমি মুখে বলছি, তোমরা ভিডিওটা
করে গেলে তোমরা কারো কমেন্টে আনসার করার দরকার নাই, আমি যখন জিজ্ঞেস করবো কারো কমেন্টে রিপ্লাই দেওয়ার দরকার নাই, আমি যখন জিজ্ঞেস করব আমাকে শুধু আনসার করবে, ঠিক আছে? কারণ এটা পাবলিক পেজ, তো অনেকে বিভিন্ন কমেন্ট করতে পারে, তো সেক্ষেত্রে তুমি তাদের কমেন্টে কোনো রিপ্লাই দেওয়া তো না, আনসার দেওয়ার কারণে আমি যদি দরকার করবো প্রয়োজন মনে করবো তখনই রিপ্লাই দিন আমার, ওইটা তোমরা সাইলেন্ট থাকো, শুধু ক্লাসটা বোঝার চেষ্টা করো। আচ্ছা, একটু আমরা খেয়াল করি, আমাদের পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দ্রব্যের দামটা স্থির, পূর্ণ প্রতিযোগিতামূলক দ্রব্যের দামটা স্থির। আর মনে করো আমি একটা পণ্য ক্রয় করলাম, দুইটা পণ্য ক্রয় করলাম, তিনটা পণ্য ক্রয় করলাম, চারটা পণ্য ক্রয় করলাম, পাঁচটা পণ্য ক্রয় করলাম, প্রত্যেকটা পণ্যের একক প্রতি দাম হচ্ছে 10 টাকা, যেহেতু দ্রব্যের দামটা স্থির। তাহলে এখন আমরা বের করবো টোটাল রেভিনিউ। তাহলে আমি এখানে তোমাদেরকে লিখি টি আর সমান, একটু আগে লিখছি মোট আয়, টি আর সমান কি মোট আয়, আর টি আর বের করতে হয় কিউ ইন্টু পি, এই কিউ আর পি গুণ দিলে টি আর। তাহলে 10 কে 1 দ্বারা গুণ দিলে 10, 10 কে 2 দ্বারা গুণ দিলে 20, 10 কে 3 দ্বারা গুণ দিলে 30, 10 কে 4 দ্বারা গুণ দিলে 40, 10 কে 5 দ্বারা গুণ দিলে 50। এরপরে আমরা বের করব এভারেজ রেভিনিউ। আচ্ছা, এভারেজ রেভিনিউ মানে হচ্ছে এ আর মানে হচ্ছে কি গড় আয়, গড় আয়। গড় আয়ের সূত্র হচ্ছে টি আর ডিভাইডেড বাই কিউ। তাহলে এটাকে দ্রব্যের একক দ্বারা ভাগ করলে গড় আয় পাওয়া যাবে। এটা কি আয়? গড় আয়। তাহলে মোট আয়কে দ্রব্যের একক দ্বারা, তাহলে গড় আয়ের সূত্র হচ্ছে মোট আয়কে দ্রব্যের একক দ্বারা ভাগ করলে গড় আয়। তাহলে আমাদের মোট আয় হচ্ছে 10 টাকা, 10 কে 1 দ্বারা ভাগ দিলে 10, 10 কে 2 দ্বারা ভাগ দিলে 10, 30 কে 3 দ্বারা ভাগ দিলে 10, 40 কে 4 দ্বারা ভাগ দিলে 10, 50 কে 5 দ্বারা ভাগ দিলে 10। তাহলে আমরা এখন বের করব এমআর। এমআর এর বাংলা হচ্ছে প্রান্তিক আয়, প্রান্তিক আয়। তাহলে আমরা প্রান্তিক আয়টা একটু বের করব। প্রান্তিক আয়ের সূত্র হচ্ছে মার্জিনাল রেভিনিউ ইকুয়াল টু ডেল মানে পরিবর্তন, টোটাল রেভিনিউ মোট আয়ের পরিবর্তন, কিসের পরিবর্তন? মোট আয়ের পরিবর্তন এবং দ্রব্যের পরিবর্তন। দেখো এখানে আমাদের মোট আয়, এটা হচ্ছে আমার কি আয়? মোট আয়ের পরিবর্তন। দেখো আমার এই 50 আর 40 এটার দুটার পরিবর্তন হচ্ছে 10, 50 থেকে 40 বিয়োগ দিলে 10, 40 থেকে 30 বিয়োগ দিলে তাও 10, 30 থেকে 20 বিয়োগ দিলে তাও 10, 20 থেকে 10 বিয়োগ দিলে তাও 10, 10 থেকে 0 বিয়োগ দিলে তাও 10। তাহলে মোট আয়ের পরিবর্তনকে বলা হয় প্রান্তিক আয়। একটা জিনিস আমরা খেয়াল করছি, এখানে দ্রব্যের দাম হচ্ছে পি, সবগুলো হচ্ছে 10, এ আর সবগুলো 10, এম আর সবগুলো 10। তাহলে আমরা লিখতে পারি সুতরাং পি সমান এ আর সমান এম আর। তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কোন দ্রব্যের দাম যদি 10 টাকা হয়, সেটার গড় আয় 10 টাকা, প্রান্তিক আয় 10 টাকা। তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দ্রব্যের দাম, গড় আয় এবং প্রান্তিক আয় সমান। তাহলে এখন আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালীন ভারসাম্য নিয়ে আলোচনা করব। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালীন ভারসাম্য। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আমাদের কোচিং এর যত স্টুডেন্ট আছে, তোমরা কমেন্ট সেকশনে তাদের আইডিটা লিখে মেনশন করে দাও। কমেন্টে গিয়ে তাদের আইডিটা লিখে মেনশন করে দিলে তাহলে তারা ভিডিওটা খুঁজে পাবে। হয়তো অনেকে ভিডিওটা খুঁজে পায়নি, কমেন্টে গিয়ে শুধু তার আইডিটা মেনশন করে দিলে সে খুঁজে পাবে। তো আমি চাই জিশান ক্লাস করতেছে, লতা ক্লাস করতেছে, রিদওয়ান অনেকজন দেখতেছি, তোমরা কমেন্ট সেকশনে গিয়ে তাদের আইডিটা মেনশন করে দিলেই হলো। যেমন মনে করো আমি ধরো একটা আইডি লিখে মেনশন করে দিই, মনে করো জিশান, এটা আমি জিশানকে মনে করে মেনশন করে দিচ্ছি। এইভাবে তোমরা মেনশন করে দিতে পারো,
তাহলে অনেকে পাবে, যেমন আমাদের জুবাইর সাকিব মেনশন করছে, স্যার লিখার সময় দিয়ে সাকাওয়াত আহমেদ ভিডিওটা ইয়া করে করে লিখতে পারবা, কেমন ভিডিওটা যেহেতু আছে রেকর্ড আছে না, এটা তখন লিখতে পারবা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। অনেকে বুঝছে বিষয়টা। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের স্বল্পকালীন ভারসাম্য, স্বল্পকালীন ভারসাম্য। তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের স্বল্পকালীন ভারসাম্য আলোচনা করার আগে এখানে আমাদেরকে দুইটা শর্ত আমাদেরকে মুখস্থ রাখতে হবে। দুইটা শর্ত আমি চিত্রে বুঝিয়ে দিব। আগে এখানে লিখতেছি, একটা হলো পর্যাপ্ত শর্ত, আর একটা হলো প্রয়োজনীয় শর্ত। আমরা দুইটা শর্ত এখানে খুব গুরুত্বপূর্ণ, একটা হলো পর্যাপ্ত শর্ত আর একটা হলো প্রয়োজনীয় শর্ত। তো এখন এই দুইটা শর্ত কেউ যদি বলতে পারো, কারো যদি জানা থাকে একটু কমেন্টে জানাবো। একটা পর্যাপ্ত শর্ত, একটা প্রয়োজনীয় শর্ত, আমি চিত্র দিয়ে বুঝাবো। একটা পর্যাপ্ত শর্ত, একটা প্রয়োজনীয়, কারো যদি জানা থাকে একটু কমেন্টে জানাই দাও। এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে সেট করবি। যেখানে এমসি রেখার ঢাল গ্রেটার দেন এমআর রেখার ঢাল, আর এটা হচ্ছে, এটাকে আমি চিত্রে দেখাই। এটা হলো একটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালীন ভারসাম্য তিন ধরনের হয়: স্বাভাবিক মুনাফা, অস্বাভাবিক মুনাফা এবং লোকসান সহ ভারসাম্য। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে চাহিদা রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয়, যেখানে দ্রব্যের দাম এবং গড়াই প্রান্তিকায় সমান। তাহলে এই কথাটা বলছে এমসি রেখা এমআর রেখাকে নিচ থেকে সেট করবে। এই যে এমসি রেখাটা এমআর রেখাকে নিচ থেকে সেট করতেছে, এমসি রেখাটা এমআর রেখাকে নিচ থেকে সেট করতেছে। তাহলে যে বিন্দুতে সেট করতেছে সেই বিন্দুটাকে বলে ভারসাম্য বিন্দু। ভারসাম্য কাকে বলে? দুটি বিপরীতমুখী চলকের একই অবস্থানে আসাকে ভারসাম্য বলে। এমসি মানে হচ্ছে প্রান্তিক ব্যয়, আর এমআর হচ্ছে প্রান্তিক আয়। তাহলে আয় আর ব্যয় বিপরীত, দুটা যে বিন্দুতে সেট করতেছে সেটাকে বলা হয় ভারসাম্য বিন্দু। এই ভারসাম্য বিন্দুকে এখানে পি বিন্দু বলে। এই ভারসাম্য বিন্দুতে, ভারসাম্য বিন্দু মানে কি? যেখানে প্রান্তিক আয় প্রান্তিক ব্যয় সমান, তখন ভারসাম্য হবে। একটা বড় একটা ছোট হলে ভারসাম্য হবে না, দুইটা সমান হলে ভারসাম্য হলে। তাহলে ভারসাম্য বিন্দুতে বিপরীতমুখী দুইটা জিনিস, একটা হলো আয় একটা ব্যয়। তাহলে প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয় ভারসাম্য বিন্দুতে সমান। তাহলে এখানে লিখবো প্রান্তিক আয়, প্রান্তিক আয় মানে এমআর, মার্জিনাল রেভিনিউ সমান প্রান্তিক ব্যয়, মার্জিনাল কস্ট। কোন বিন্দুতে? ভারসাম্য বিন্দুতে। তাহলে ভারসাম্য বিন্দুতে প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয় সমান। আর পর্যাপ্ত শর্ত কি বলতেছে? এমসি রেখা এমআর রেখাকে নিচ দিক থেকে সেট করবে। আবার এখানে আসতেছি, এটা হলো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে চাহিদা রেখা, যেখানে দ্রব্যের দাম এবং গড় আয় প্রান্তিক আয় সমান থাকে। এই এমসি রেখাটা এমআর রেখাকে নিচের দিক থেকে সেট করছে, নিচের দিক থেকে। তাহলে যেখানে এমসি রেখার ঢাল, এমসি রেখার ঢাল এমআর রেখার ঢালের চেয়ে বড়, গ্রেটার দেন মানে বড়। এই দুইটা শর্ত আমাদেরকে মনে রাখতে হবে। দুইটা শর্ত তোমরা ভিডিওটা
স্টক করে তোমরা এগুলা লিখতে পারবা। এখন আসো, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালীন ভারসাম্য 3 ধরনের। এক নাম্বার হচ্ছে স্বাভাবিক মুনাফা। স্বাভাবিক মুনাফাটা হচ্ছে যেখানে গড় আয় এবং গড় ব্যয় সমান। গড় আয় এবং গড় ব্যয়, দ্রব্য বিক্রয় মূল্য যা আমাদের গড় ব্যয় তা হবে। তাহলে পি সমান এসি। আমার একটা পণ্য যত টাকা বিক্রি হবে সে পণ্যটার খরচও তত টাকা হবে, অর্থাৎ যেখানে মুনাফা শূন্য হবে। অর্থনীতিতে মুনাফা শূন্য হলে সেটাকে স্বাভাবিক মুনাফা বলে। অর্থনীতিতে মুনাফা শূন্য হলে স্বাভাবিক মুনাফা বলে। আর 2 নাম্বার অস্বাভাবিক মুনাফা, যেখানে আমার পণ্যের দামটা বড় হবে খরচটা ছোট হবে। মনে করে একটা পণ্যের দাম হচ্ছে 10 টাকা, খরচ হচ্ছে 8 টাকা, তাহলে আমার 2 টাকা লাভ হচ্ছে, তাহলে এটা বড় গ্রেটার দেন। আর একটা হচ্ছে পণ্যের বিক্রয় মূল্য 10 টাকা, পণ্যের ব্যয়ও 10 টাকা, তাহলে দুইটা যখন সমান হবে, আয় ব্যয় যখন সমান হবে, প্রফিট ব্রেক ইভেন পয়েন্ট শূন্য হয়। আর এটা হলো আমার আয়, আর এটা হলো আমার কি ব্যয়। ব্যয় থেকে যদি আয় হয় তাহলে 2 টাকা। যখন ধনাত্মক হবে, অর্থাৎ খরচ থেকে আয় বেশি হবে, খরচ থেকে আয় বেশি হবে, তখন অর্থনীতিতে সেটাকে বলে অস্বাভাবিক মুনাফা। যখন আয় ব্যয় দুটা সমান হবে, অর্থাৎ মুনাফা শূন্য হবে, তখন অর্থনীতিতে এটাকে বলা হয় স্বাভাবিক মুনাফা। এরপরে আরেকটা ভারসাম্য আছে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের স্বল্পকালীন ভারসাম্য। এখন খেয়াল করো 3 নাম্বার লোকসান সহ ভারসাম্য, যেখানে এসিটা তার থেকে বড় হবে, দ্রব্যের খরচ ধরো 12 টাকা আর বিক্রয় মূল্য ধরো 8 টাকা, তাহলে বিক্রয় মূল্য থেকে খরচ, এটা হলো খরচ, খরচ বেশি আর এটার দাম বিক্রয় মূল্য কম। তাহলে আমি 8 টাকা একটা প্রোডাক্ট বিক্রি করতেছি কিন্তু উৎপাদন খরচ 12 টাকা, তাহলে আমার লস হচ্ছে না? তাহলে পণ্যের পি মানে দ্রব্যের দাম থেকে যদি খরচটা বড় হয় তখন লোকসান সহ ভারসাম্য হয়। এখানে আরেকটা জিনিস আমরা আলোচনা করবো, এভারেজ ভেরিয়েবল কস্ট, পরিবর্তনশীল ব্যয়। একটা পণ্য উৎপাদন করতে 2 ধরনের খরচ আছে, একটা হলো স্থায়ী ব্যয় আর হলো পরিবর্তনশীল ব্যয়। যেমন একটা কারখানার যন্ত্রপাতি ব্যয়, একটা কারখানার জমি ক্রয়, একটা কারখানার বিল্ডিং ক্রয়, এগুলা স্থায়ী ব্যয়। এগুলা তুমি উৎপাদন করলেও দিতে হবে, উৎপাদন না করলেও দিতে হবে। কারখানা ভাড়া, এটা স্থায়ী ব্যয়। কারখানার ম্যানেজারের বেতন তুমি উৎপাদন করলেও দিতে হবে, না করলেও দিতে হবে। কিছু খরচ আছে পরিবর্তনশীল ব্যয়, যেমন কাঁচামাল মজুরি। তুমি প্রোডাক্ট যত বেশি পণ্য বানাবা কাঁচামাল তত বেশি লাগবে। পণ্য না বানালে কোনো কাঁচামাল কিনতে হবে না, তো কোনো খরচ নেই। তুমি বেশি বেশি পণ্য উৎপাদন করলে শ্রমিককে বেশি বেশি মজুরি দিতে হবে। তুমি যদি কোনো উৎপাদন না করো তাহলে শ্রমিককে কোনো মজুরি দিতে হবে না। যখন একটা পণ্যের পরিবর্তনশীল ব্যয় থেকে বিক্রয় মূল্যটা বেশি হবে, পরিবর্তনশীল ব্যয় থেকে বিক্রয় মূল্যটা বেশি হবে, তখন লস হইলো তার কিছু স্থায়ী খরচ উঠে আসে, তখন সে উৎপাদন কার্যক্রম পরিচালনা করবে। মনে করো একজন ব্যক্তি একটা পণ্য উৎপাদন করলে তার 10 টাকা খরচ হয়। এখন এই 10 টাকার মধ্যে মনে করো 5 টাকা, 6 টাকা হচ্ছে স্থায়ী ব্যয়, 4 টাকা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। তাহলে সে যদি উৎপাদন বন্ধ করে দেয়, সে 4 টাকাটা হয়তো বন্ধ হবে কিন্তু 6 টাকাটা চলতে থাকবে। আবার বলতেছি, একটা পণ্য উৎপাদন করতে তার 10 টাকা খরচ হয়, তার মধ্যে 6 টাকা হচ্ছে স্থায়ী ব্যয় আর 4 টাকা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। তাহলে সে যদি উৎপাদন বন্ধ রাখে তাহলে তার 4 টাকা খরচ অফ থাকবে কিন্তু 6 টাকা খরচ চলতে থাকবে। আর মনে করো সে বাজারে প্রোডাক্টটা 8 টাকা বিক্রি করতেছে, তাহলে পণ্যটা বানাইতে 10 টাকা, 8 টাকা বিক্রি করলে 2 টাকা লস থাকবে। কিন্তু সে এখানে 8 টাকা যদি বিক্রি করে
তাহলে যে পরিবর্তনশীল খরচ 4 টাকা কভার হওয়ার পর আরো 4 টাকা তার স্থায়ী খরচ কভার হয়ে যাচ্ছে। তাহলে পরিবর্তনশীল খরচ থেকে যদি বিক্রয় মূল্যটা বড় হয়, সেই ক্ষেত্রে যদি 5 টাকা হয় তাহলে 1 টাকা স্থায়ী খরচ তার সেভ হচ্ছে। যদি 6 টাকা হয় 2 টাকা স্থায়ী খরচ সেভ হচ্ছে। যদি 8 টাকা হয় 4 টাকা স্থায়ী খরচ সেভ হচ্ছে। যখন পণ্যের পরিবর্তনশীল খরচ থেকে যদি বিক্রয় মূল্যটা বড় হয়, তাহলে লস হলো এটার থেকে এটা যত টাকা বড় তত টাকা স্থায়ী খরচ তার সেভ হচ্ছে। তখন লস হলো তার এখানে এই 4 টাকাটা তো তার উঠে আসতেছে, এই 6 টাকা থেকে তার 4 টাকা উঠে আসতেছে, তাহলে তার লস কত কমে যাচ্ছে 2 টাকা। লস হচ্ছে উৎপাদন বন্ধ রাখলে তার লস হচ্ছে 6 টাকা, কারণ 4 টাকার নাম সে কাবার যারা 6 টাকা। আর উৎপাদন যদি চালায় যায় তাহলে এই 4 টাকা তো তার হচ্ছে, এখান থেকে 4 টাকা সে বেঁচে যাচ্ছে, তাহলে তার লস কমে যাবে। অর্থাৎ পরিবর্তনশীল খরচ উঠার পর যদি কিছু বেশি মূল্যে পণ্য বিক্রি করতে পারে, তাহলে ওইটা দিয়ে সে স্থায়ী খরচটা কভার করতে পারে যদি উৎপাদন চালায় যায়। আর উৎপাদন যদি বন্ধ রাখে তাহলে তার লসটা বেশি টানতে হচ্ছে। সেই জন্য একটা পণ্যের একক প্রতি পরিবর্তনশীল ব্যয় অপেক্ষা যদি পণ্যের বিক্রয় মূল্য বড় হয়, সেক্ষেত্রে লস হলে উৎপাদন চালা যাবে। এই কথাটা হচ্ছে মেইন বিষয়। না বলতে আমি অফলাইন ক্লাসে আরো বিস্তারিত বুঝাই দিব। চলো আমরা 3টা ভারসাম্য নিয়ে আলোচনা করব। এখানে একটা চিত্র আঁকতেছি আমি, 2টা চিত্র আঁকতেছি, 3টা ভারসাম্য জন্য 3টা চিত্র। এখানে যেহেতু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে চাহিদা রেখাটা ভূমি অক্ষের সমান্তরাল, যেখানে পণ্যের দাম যদি 10 টাকা হয় এবং গড় আয়ও 10 টাকা এবং প্রান্তিক আয়ও 10 টাকা, সবগুলা সমান থাকার কারণে আমরা এখানে লিখতে পারি এ আর সমান এম আর। এটা তো সেম, এ আর সমান এম আর, এটা হলো দ্রব্যের দাম, এটা হলো ও এক্স অক্ষে। আর এখানেও আমার এ আর সমান এম আর। তাহলে তিনটা রেখার মধ্যে দেখো, তিনটা ভারসাম্যের মধ্যে এই চিত্রটা তিনটাতে সেম, এটা 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 তিনটা সেম। এখন খেয়াল করো, এটার ক্ষেত্রে আর এটার ক্ষেত্রে হোক, এটার ক্ষেত্রে হোক, 2টা শর্ত। প্রথমে পর্যাপ্ত শর্ত পূরণ করব। এমসি রেখা এম আর রেখাকে নিচের দিক থেকে সেট করতেছে, এমসি রেখা এম আর রেখাকে নিচের দিকে সেট করতেছে, এমসি রেখা এম আর রেখাকে নিচের দিকে সেট করতেছে। তাহলে নিচ থেকে সেট করতেছে এমসি রেখা, নিচ থেকে সেট করতেছে এমসি রেখা, নিচ থেকে সেট করতেছে এমসি রেখা। যে বিন্দুতে সেট করতেছে এই বিন্দুতে এটা হলো ব্যয় আর হলো আয়, আয় ব্যয় দুইটা যে বিন্দুতে সেট করে সেটাকে বলে ভারসাম্য বিন্দু। কি বিন্দু? ভারসাম্য বিন্দু। এই কারণে দেখো আয় ব্যয় যে বিন্দুতে সেট করতেছে সেটাকে কি বলা হয়? ভারসাম্য বিন্দু। এখানে দেখো আয় ব্যয় যে বিন্দুতে সেট করতেছে সেটাকে কি বলা হয়? ভারসাম্য বিন্দু। দ্রব্যের পরিমাণ, দ্রব্যের পরিমাণ, দ্রব্যের পরিমাণ। ভারসাম্য বিন্দুতে প্রয়োজনীয় শর্ত বলতেছি এমসি এবং এমআর দুইটা সমান, আয় ব্যয় সমান হলে ভারসাম্য হবে, আয় ব্যয় সমান হলে ভারসাম্য। তাহলে ভারসাম্য বিন্দুতে প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয় সমান, দুইটা শর্ত। এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে সেট করবে, যেখানে এমসি রেখার ডাল এমআর রেখার ডালের চেয়ে বেশি, এটা হলো পর্যাপ্ত শর্ত। আর ভারসাম্য বিন্দুতে প্রান্তিক আয় মানে এমআর এবং প্রান্তিক ব্যয় এমসি সমান থাকবে। এখন আমাদের এই চিত্র, এই চিত্র, এই চিত্র তিনটা সেম, তিনটাতে কোনো পার্থক্য নাই। পার্থক্য হবে একটা রেখা দিয়ে, যেটাকে বলা হয় এসি রেখা, ইউ আকৃতির হয়। এসি মানে হচ্ছে গড় ব্যয়, এই গড় ব্যয় রেখা। কারণ আমরা দ্রব্যের দাম এখানে পি মানে মনে করো 10 টাকা, এখানে দ্রব্যের দাম 10 টাকা, এখানে দ্রব্যের দাম কত? 10 টাকা। পি মানে কত? 10 টাকা। এসি মানে খরচ 10, দ্রব্যের দাম পি সমান কত? 10। তাহলে এসি যদি 10 টাকা হয় তাহলে আমার মুনাফা হবে 0, তখন এটা হবে স্বাভাবিক মুনাফা। আর এসি যদি 8 টাকা হয় তাহলে আমার মুনাফা হবে 2 টাকা, তখন হচ্ছে অস্বাভাবিক মুনাফা। তাহলে এসিটা যদি ছোট হয়, এটা থেকে এটা ছোট হলে প্রফিট হবে, আর সমান হলে প্রফিট 0 হবে। আর যখন এসি বড় হবে, মনে করো 12 টাকা, তখন 2 টাকা লস হবে খরচ। তাহলে আমরা এসি টাকা দিয়ে সিদ্ধান্ত নিব
তাহলে দেখো আমার এখানে দ্রব্যের দামটা হচ্ছে 10 টাকা। তাহলে দেখো এসিও একই বিন্দুতে সেট করতেছে, তাহলে এসিও 10 টাকা হবে। তাহলে আমার এখানে পি 10 টাকা, এসি কত 10 টাকা, দুইটার সমান আর প্রফিট 0, এটা স্বাভাবিক মুনাফা। একটু পর আমরা প্রমাণ করব। এখানে এসিটা দেখো এসিটা এখন এই বিন্দুতে সেট করতেছে নিচে, এটা হলো আমাদের P1। এটা 10 থেকে এদিক হলে কমতে থাকবে, মনে করে এটা 8 টাকা। তাহলে এখানে পি হচ্ছে আমার 10 টাকা দ্রব্যের দাম, আর এখানে এসি হচ্ছে 8 টাকা, বিয়োগ দিলাম আমি কত 2 টাকা হচ্ছে আমার প্রফিট, অস্বাভাবিক মুনাফা। এখন দেখো এখানে এসিটা বেশি, এটা P1, তাহলে এটা হলো 10 টাকা আর এটা হলো কত 12 টাকা। তাহলে এখানে আমার এসি 12 টাকা, এখানে আমার এসি 8 টাকা, আর এখানে আমার এসি 10 টাকা। পি সব জায়গায় এখানেও 10, পি এখানেও 10, পি মানে দ্রব্যের দাম 10। তাহলে বিক্রি করতেছি 10 টাকা, খরচ হচ্ছে 10 টাকা, তাহলে আমার প্রফিট 0, স্বাভাবিক মুনাফা। বিক্রি করতেছি 10 টাকা, খরচ হচ্ছে 8 টাকা, তাহলে আমার 2 টাকা প্রফিট, তাহলে এটা হলো অস্বাভাবিক মুনাফা। বিক্রি করতেছি 10 টাকা, খরচ হচ্ছে 12 টাকা, তাহলে আমার 2 টাকা লোকসান। তাহলে এটা হলো লোকসান সভারসাম্য, এটা হচ্ছে আমার অস্বাভাবিক মুনাফা, এটা হলো স্বাভাবিক মুনাফা। আমরা গাণিতিক ব্যাখ্যা করব, টাকা দিয়ে ব্যাখ্যা করব, তাহলে তোমরা বুঝতে পারবে। তাহলে আমি এখানে কিউ মানে এখানে 20 ধরলাম, আমার 20 একক দ্রব্য আমি উৎপাদন করতেছি বা বিক্রি করতেছি। তাহলে আমি এখানে দেখবো আমার মুনাফাটা বের করব। তাহলে আমরা মুনাফার সূত্রটা কি, মুনাফাকে ফাই দ্বারা প্রকাশ করা হয়, টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট। তাহলে টোটাল রেভিনিউ পি ইন্টু কিউ, আর এখানে এসি ইন্টু কিউ। তাহলে এখানে দ্রব্যের দাম হচ্ছে 10 টাকা, কিউ হচ্ছে 20 টাকা, তাহলে 10 গুণ 20, আর এসিও 10 টাকা আর দ্রব্য হচ্ছে 20, কারণ দুইটা একই বিন্দুতে, এসি রেখা দুইটা কি একই বিন্দু। তাহলে এখানে 200 মাইনাস 200, তাহলে নো প্রফিট নো লস, প্রফিট হচ্ছে 0, প্রফিট 0 হলে স্বাভাবিক মুনাফা, স্বাভাবিক মুনাফা। তাহলে আমরা স্বাভাবিক মুনাফাটা তোমাদেরকে গাণিতিক ভাবে দেখাচ্ছি। স্বাভাবিক মুনাফাটা কেউ বুঝছো কিনা? তাহলে এটা হলো আমার পি, পি মানে 10 টাকা, তাহলে এসইউ একই বিন্দুতে, এটাও 10 টাকা, তাহলে আয়ও 10 টাকা, ব্যয়ও 10 টাকা। এটা বুঝছো কিনা কমেন্টে একটু জানাও। আচ্ছা জিশান বসছে, আচ্ছা রনি, লতা, আচ্ছা অনেকে তো ক্লাস করতেছে, একটু জানাও এই পাঠটুকু বোঝা গেছে কিনা। আচ্ছা 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 রিদওয়ান, আচ্ছা রিয়াজ, আচ্ছা রিয়াজ তো পারে, রাহি, রাহি কেমন, হ্যাঁ অনেকদিন পর, আচ্ছা আচ্ছা নরে, অনেকে তো ক্লাস করতেছে। আচ্ছা আলী আজম সিটিজি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। লতা, ওকে থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ক্লাস করতেছে, তার মানে আমি বুঝছি কিনা জিজ্ঞাসা করাতে কমেন্ট করছে, তার মানে মনোযোগ আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা আরেকবার রিভিউ করেন, তুমি আরেকবার দেখতে পারবে, বাকি দুইটা আলোচনা করলে সেম,
ভিডিওটা আরেকবার শুনলে পারে, আরেকবার রিভিউ করলে বুঝতে পারবে। এখন খেয়াল করো, আমরা এই পরবর্তীতে এটা আবার আলোচনা করবো। এখন অনেকগুলো চিত্র তো তোমার কাছে, এই যে এটা আমি মুছে ফেলে, যেহেতু এটা আমরা বুঝছি, এই চিত্রটা আমি আবার আঁকবো, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। এখন হিজি বিজি লাগতেছে তোমার কাছে, আরেকবার রিভিউ করতে বসছিল একজন। তাহলে সেম ভাবে আমাদের এটা হলো লম্ব অক্ষ, এটা হলো ভূমি অক্ষ, এটা হলো ওয়াক্স, এটা হলো ওয়াই। তাহলে এখানে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের শর্ত হচ্ছে দ্রব্যের দাম এবং গড় আয়, এভারেজ রেভিনিউ এবং এমআর প্রান্তিক আয়। এটা হলো গড় আয়, এটা হলো প্রান্তিক আয়, এভারেজ রেভিনিউ, মার্জিনাল রেভিনিউ, তিনটা সমান থাকে। স্যারে এর আগে চার্টের মধ্যে প্রমাণ করছি। আমাদের পর্যাপ্ত শর্তের মধ্যে এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে সেট করবে। যে বিন্দুতে সেট করবে সে বিন্দুকে বলা হয় ভারসাম্য বিন্দু, ই বিন্দু। একটু খেয়াল করো, একটা দ্রব্যের দাম মনে করো 10 টাকা, আমি 20টা পণ্য বিক্রি করতেছি। কয়টা পণ্য? 20টা। একটা কত করি? 10 টাকা করে। তাহলে দেখো পাই মানে মুনাফা। এখন খেয়াল করো, টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট। তাহলে টোটাল রেভিনিউ মানে হচ্ছে একটা পণ্যের দামকে বলা হয় পি, আর কিউ মানে হচ্ছে কয়টা, আর এসি মানে হচ্ছে একটা পণ্যের খরচ, আর কিউ মানে কয়টা পণ্য আমি বানাচ্ছি। তাহলে এখানে একটা দ্রব্যের দাম 10 টাকা, আর 20টা দ্রব্যের দাম গুণ দিলে কত টাকা? 200 টাকা। কিন্তু আমি খরচটা জানি না। এখন খরচ রেখাটা আমার এই বিন্দুতে সেট করবে। তাহলে আমি এখান থেকে আইনা, এখান থেকে আইনা, এখান থেকে আইনা এভাবে উপরে তুলছি, কারণ এসি রেখা ইউ আকৃতির হয়। তাহলে এই বিন্দু হলে মনে রাখবা, এখান থেকে নিচে হলে এটা ছোট হবে, এটাকে আমি P1 দিলাম। তাহলে এটার মান 8 টাকা। এটা আমি যখন নিচের দিকে আসবে তখন এটা কমতে থাকে, উপরের দিকে আসলে সেটা বাড়তে থাকে। তাহলে আমার খরচ হচ্ছে 8 টাকা, আর দ্রব্যের পরিমাণ 20, তাহলে কত হয়? 160 বিয়োগ দিলে 40 টাকা। এটা হলো অস্বাভাবিক মুনাফা, অস্বাভাবিক মুনাফা। তাহলে এখন চিত্রটা বোঝা যাচ্ছে, এখানে খরচ রেখা দুটা উপরে, আর এটা হলো আয় রেখা। তোমাকে এই চিত্রটা বলবে, এই অঙ্কটা করতে বলবে। আমরা সৃজনশীল প্র্যাকটিস করবো, বেসিকটা একটু বুঝাই দিচ্ছি। এরপর আমাদের লোকসানটা আমরা আঁকবো, যেটা আমাদের পাশে আছে। লোকসানটা আমরা একটু বোঝাবো। এটা হলো আমাদের লম্ব অক্ষ, এটা হলো আমাদের ভূমি অক্ষ। আচ্ছা, লোকসানটা আমাকে অস্বাভাবিক মুনাফাটা বোঝা গেছে কিনা আমি দুইবার রাখছি। অস্বাভাবিক মুনাফা দরকার হলে আমি আবার একটু বুঝাইতে, আবার একটু আলোচনা করব। অস্বাভাবিক মুনাফাটা কেউ বুঝছো কিনা আমাকে একটু জানাও। আচ্ছা, তাহলে দেখো আমাদের সেম আগের মতো, এখানে দ্রব্যের দাম, আর এখানে আমার গড় আয় এবং এখানে প্রান্তিক আয়। এটা আমরা তালিকার মাধ্যমে প্রমাণ করছি যে কিভাবে এই পি, এআর এবং এমআর সমান হয়। আমরা চাহিদা রেখার সূচি আঁকছি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে। এখন আমরা আগের মতো পর্যাপ্ত শর্ত, কি শর্ত? এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে সেট করবে। তো যে বিন্দুতে সেট করবে সে বিন্দুটাকে ভারসাম্য বিন্দু বলে। বিপরীতমুখী দুটি চলক যখন একই অবস্থানে আসে তখন তাকে বলে ভারসাম্য। তাহলে যেমন দেখো, চাহিদা এবং যোগান দুইটা বিপরীতমুখী। চাহিদা হচ্ছে ক্রেতার জন্য, আর যোগান হচ্ছে বিক্রেতা। উৎপাদনকারী পণ্য উৎপাদন করে বাজারে নিয়ে আসে, এটাকে বলে যোগান, আর ক্রেতারা সে পণ্যটা ক্রয় করে। যখন চাহিদা এবং যোগান দুইটা বিপরীতমুখী, দুইটা যখন একই অবস্থানে আসে তখন সেটা হচ্ছে ভারসাম্য। আয় ব্যয় দুইটা বিপরীতমুখী, যখন একই অবস্থানে আসে তখন ভারসাম্য। দিন রাত যখন একই অবস্থানে আসে তখন ভারসাম্য। তো আমরা জানি বিপরীতমুখী দুটি চলকের একই অবস্থানে আসাকে কি বলে? ভারসাম্য। তাহলে এখানে এমআর হচ্ছে প্রান্তিক আয়, তাহলে এখানে আয়টা, আর এটা হচ্ছে কি? প্রান্তিক ব্যয়। তাহলে একটা হচ্ছে ব্যয়, একটা হলো আয়, দুইটা বিপরীতমুখী জিনিস না। যে বিন্দুতে তারা সেট করছে সেটাকে কি বলা হয়? ভারসাম্য বিন্দু। তাহলে দেখো, ভারসাম্য বিন্দুতে প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয় দুইটা কি সমান থাকলে না ভারসাম্য হবে? একটা বেশি একটা কম হলে ভারসাম্য হবে, একটা কম একটা বেশি হলে ভারসাম্য হবে, তাহলে সমান। তাহলে প্রয়োজনীয় শর্ত বলতেছে এমআর সমান এমসি।
তাহলে আমরা এই দুইটা শর্ত আমাদের লাগবে। এরপরে খেয়াল করো, আমরা এখানে এ পর্যন্ত স্বাভাবিক মুনাফাতে একই, অস্বাভাবিক মুনাফাতে একই, এবং তোমার লোকসান সহ ভারসাম্য সেখানেও একই। এখন খেয়াল করো, আমার এই দ্রব্যের দামটা আমি কল্পনা করি, দ্রব্যের দাম হচ্ছে 10 টাকা। আমি সেম আগের মতো কত একক পণ্য উৎপাদন করি? 20 একক। তাহলে আমরা এখন মুনাফার সূত্রটা দেখি। মুনাফার সূত্রটা, মুনাফা মানে পাই, যেটা টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট। টোটাল রেভিনিউ মানে কি? পি আর কিউ। আমি একটা দ্রব্য কত টাকা বিক্রি করতেছি তার দাম, এবং কতটা পণ্য উৎপাদন করতেছি তার পরিমাণ, আর একটা পণ্যের একক প্রতি খরচ কত হচ্ছে, এবং কয়টা পণ্য আমি কি করতেছি? বিক্রি করতেছি। তাহলে এখানে আমার পি মানে কত টাকা? 10 টাকা। আর এখানে কিউ মানে কত? 20। দুইটা গুণ দিলে আমি কত পাচ্ছি? 200। তাহলে আমার এখন বাদ রয়েছে খরচটা। দেখো, একটু আগে যখন আমার স্বাভাবিক মুনাফাতে এই বিন্দু দিয়ে যখন আমার একক প্রতি ব্যয় এসি রেখাটা যখন এই বিন্দুতে সেট করছে, তখন আমার সমান হয়েছে, প্রফিট 0 হয়েছে, তখন স্বাভাবিক মুনাফা। অর্থনীতিতে যখন মুনাফা শূন্য হয় তাকে স্বাভাবিক মুনাফা বলে। এরপরে যখন নিচে, তাহলে এটা 10 থেকে 8, খরচটা কমে গেছে, তখন আমরা সেখানে অস্বাভাবিক মুনাফা দেখাচ্ছি। এখন আমাদের খরচটা বাড়বে, তাহলে যখন বাড়ে তখন উপরের দিকে যায়, আর যখন কমে তখন নিচের দিকে। তাহলে আমরা এখানে আমাদের এসি রেখাটা এইভাবে যদি আমরা আঁকি, এটা উপর দিকে যাবে আর এটা এখানে আসবে। এখানে আমরা এইচ একটা বিন্দু দিলাম, তাহলে এখানে পি হলে এটাকে P1 মনে করি। এটা 10 টাকা, বের এটা কত হচ্ছে? 12 টাকা। তাহলে এই 12 টাকা হচ্ছে এসি মানে হচ্ছে গড় ব্যয়। ব্যয় হচ্ছে আমার 12 টাকা। কত পিস পণ্য? 20 পিস পণ্য। তাহলে 12 দুগুণা 24, 240। তাহলে 200 থেকে 240 বিয়োগ যায় না, সেক্ষেত্রে মাইনাস হয়। সেক্ষেত্রে মাইনাস যখন আসে তখন আমার লোকসান হয়। তাহলে এইটা হচ্ছে ক্ষতি সহ ভারসাম্য। এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আছে, যে কথাটা আলোচনা অনেককে প্রশ্ন আসে, কখন একটি ফার্ম বা প্রতিষ্ঠান, তোমাদেরকে এই জিনিসটা একটু বুঝাইতে হবে, শিল্প এবং ফার্ম এই দুটার মধ্যে অবশ্যই পার্থক্য জানতে হবে। আচ্ছা, এটা নিয়ে আমি কথা বলবো। একটা ফার্ম কখন ক্ষতি স্বীকার করে, তার উৎপাদন কার্যক্রম চালিয়ে যাবে। এটা শুরুতে আমি আলোচনা করছিলাম, যখন একটি দ্রব্যের একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট ইংলিশে বলে, যখন একটা দ্রব্যের বিক্রয় মূল্য একক প্রতি পরিবর্তনশীল ব্যয় থেকে বেশি হবে, তখন একটি ফার্ম ক্ষতি স্বীকার করিও সে তার উৎপাদন কার্যক্রম চালিয়ে যাবে। এখন খেয়াল করো, এটা যদি 10 হয়, এটার মান আমরা 8 ধরতে পারি। এটা হচ্ছে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। তাহলে এইটা আমরা আমাদের ভিডিওতে আছে, আমরা এখন এইটা লিখতে পারি। এই সমীকরণটা আমাদেরকে জানতে হবে। মনে করে একটা দ্রব্য আমি 12 টাকা বিক্রি করতেছি, আর দ্রব্যটা 12 টাকা খরচ, একক প্রতি ব্যয় হচ্ছে 12 টাকা, উৎপাদন করতে 12 টাকা খরচ হচ্ছে, আর এই পণ্যটা আমি বাজারে বিক্রি করতেছি কত? 10 টাকা। তাহলে এটা হলো এসি, এটা হলো পি। তাহলে এটা থেকে এটা বড় হলে একটা গ্রেটার দেন চিহ্ন দিব। যেহেতু 10 টাকা মার্গারটা বিক্রি করতেছি, কিন্তু এই মার্গারটা উৎপাদন করতে আমার কত টাকা খরচ? 12 টাকা খরচ। তাহলে আমার লস হচ্ছে কত টাকা? 4 টাকা। লস কত? 4 টাকা। এখন অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, দুই ধরনের খরচ আছে, স্থায়ী খরচ, পরিবর্তনশীল খরচ। উৎপাদন করলেও যে খরচ দিতে হয়, না করলেও যে খরচ দিতে হয়, তাকে স্থায়ী খরচ বলে। আর উৎপাদনের জন্য, উৎপাদন করলে খরচ হবে, উৎপাদন না করলে ওই খরচ তোমাকে দিতে হবে না, তুমি বেঁচে যাবে, সেটা পরিবর্তনশীল খরচ। যেমন কাঁচামাল মজুরি, আমরা অ্যাকাউন্টিং এ পড়াই। আর যেমন কারখানা ভাড়া, কারখানা ম্যানেজারের বেতন, একটা কারখানার এস্টাবলিশমেন্ট, একটা কারখানার যন্ত্রপাতি, বিল্ডিং, এগুলো হচ্ছে স্থায়ী খরচ। এখন এটা হচ্ছে একক প্রতি পরিবর্তনশীল হচ্ছে 8 টাকা। আমি যদি উৎপাদন বন্ধ রাখি, আমার এই খরচটা সেভ হবে। তাহলে 12 টাকার মধ্যে 8 টাকা সেভ হচ্ছে, তাহলে আমার 12 টাকা হচ্ছে টোটাল খরচ। আমি উৎপাদন না করলে আমার
সেভ হচ্ছে কত 8 টাকা, তাহলে আমার লস কত 4 টাকা। আমি যদি উৎপাদন না করি তাহলে আমাকে উৎপাদন যদি না করি তাহলে আমার এই 8 টাকা বেঁচে যাবে। টোটাল 12 টাকা খরচের মধ্যে 8 টাকা বেঁচে গেলেও আরো 4 টাকা লস আমাকে টানতে হবে যদি উৎপাদন না করি। এখন মনে করেন আমি উৎপাদন করব, আচ্ছা উৎপাদন যদি করি আমার পকেটে আসতেছে 10 টাকা, পকেটে আসতেছে 10 টাকা, খরচ হচ্ছে 12 টাকা, তাহলে আমার লস কত 2 টাকা। তাহলে লস কমে গেছে কিনা? আমি উৎপাদন করব না, খরচ 12 টাকা, 8 টাকা বেঁচে গেছে, লস কত 4 টাকা। উৎপাদন করলে আমার 4 টাকা লস, আর উৎপাদন না করলে আমার লস হচ্ছে 2 টাকা। কারণ আমার পরিবর্তনশীল খরচের পাশাপাশি আরো 2 টাকা স্থায়ী খরচ, কারণ আমি 12 টাকা 10 টাকা বিক্রি করতেছি, পরিবর্তনশীল খরচ 8 টাকা তো চলে আসছে, আরো 2 টাকা আমার কাছে থাকলো, সেটা স্থায়ী খরচ থেকে সেভ হলো। এই জন্য একক প্রতি পরিবর্তনশীল খরচ থেকে যদি পণ্যের বিক্রয় মূল্য বড় হয় তখন ক্ষতি স্বীকার করি একটা ফার্ম উৎপাদন কার্যক্রম চালিয়ে যাবে। তখন তোমার এমসিকিউর জন্য আসবে, যখন আমার একক প্রতি পরিবর্তনশীল খরচ থেকে দ্রব্যের দাম বেশি হয় সেক্ষেত্রে লস হলো একটা কারখানা উৎপাদন চালিয়ে যাবে, কারণ লসটা কমতেছে, কারণ পরিবর্তনশীল খরচের পাশাপাশি কিছু স্থায়ী খরচ উঠে আসতেছে। এই জন্য এরকম করে চিত্রটা দেওয়া থাকবে, তখন এটা লোকসান সহ ভারসাম্য। কারো কোনো কোশ্চেন থাকলে আমি আবার রিপিট করবো, এটা বুঝলে আমাদের একচাটিয়া বাজারের ভারসাম্য আমাদের খুব ইজি বুঝতে পারবো। তার আগে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, মনে করো স্যাভলন সাবান উৎপাদন করে, সেটা একটা ফার্ম, উনি আলাদাভাবে একটা ফার্ম। লাক্স সাবান উৎপাদন করে এককভাবে উনি একটা ফার্ম। অ্যারোমেটিক সাবান উৎপাদন করে, ডাব সাবান উৎপাদন করে। তাহলে সমজাতীয় দ্রব্য বা সেবা উৎপাদনকারী একক প্রতিষ্ঠান, এটাকে বলে একটা ফার্ম। আর এই সবগুলা সাবান উৎপাদনকারী প্রতিষ্ঠানকে একসাথে বলা হয়েছে শিল্প, সেটাকে বলে সাবান শিল্প। তাহলে মনে করো KSRM উনি রড উৎপাদন করে, উনি হচ্ছে একটা ফার্ম। BSRM উনি রড উৎপাদন করে, উনি আরেকটা ফার্ম। তাহলে সমজাতীয় দ্রব্য বা সেবা উৎপাদনকারী একক প্রতিষ্ঠান হলে তাকে বলে ফার্ম, আর একাধিক প্রতিষ্ঠান হলে সেটাকে শিল্প বলে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্ম এবং শিল্প দুইটা আলাদা। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্ম আর শিল্প দুইটা ভিন্ন, কারণ এখানে একাধিক, আর একচাটিয়া বাজারে যেহেতু উৎপাদনকারী প্রতিষ্ঠান বা বিক্রেতা একজন, তাহলে ফার্মও একটা শিল্প একটা। তাহলে একচাটিয়া বাজারে যেহেতু একজন মাত্র বিক্রেতা থাকে, সেহেতু একটা মাত্র ফ্যাক্টরি, শিল্প হবে একটা মাত্র ফ্যাক্টরি। তাহলে ফার্ম এবং শিল্প দুইটাই কি থাকবে? এক থাকবে, অভিন্ন থাকবে। কিন্তু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এই দুইটা ভিন্ন থাকবে। এটা আমি আরো আলোচনা করবো, এটা নিয়ে আর কথা আছে। তবে 3টা ভারসাম্য আমি আলোচনা করছি। 3টা ভারসাম্যে কোনো কোশ্চেন থাকলে আমাকে একটু শেয়ার করতে পারো। তাসনুবা, রিদওয়ান, লতা, কোনটা আলোচনা করতে হবে? স্বাভাবিক মুনাফা, অস্বাভাবিক মুনাফা, ক্ষতিসহ মুনাফা? যদি কোনটা আলোচনা করতে হয় তাহলে একটু আমাকে জানাবা। আমরা আজকে আর এটা একচাটিয়া বাজারটা আলোচনা করতে পারবো না, আরেকটা ক্লাস লাগবে, কারণ আমরা বাজারের শ্রেণী বিভাগ এখানে কোনো প্রশ্ন থাকলে আমরা আলোচনা করব, তারপর একচাটিয়া বাজার আলোচনা করব। কারো কোনো প্রশ্ন থাকলে স্যারকে একটু বলতে পারো। আর কটা হচ্ছে আমরা দেখি, কারো যদি দরকার হয় আমাকে একটু বলতে পারো। আমি অপেক্ষা করতেছি, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, আমাকে একটু জানাও, বুঝলেও বলতে পারো, আর না হলে আমাকে কোশ্চেন করতে পারো। রনি আলহামদুলিল্লাহ বুঝছি, মো বুঝছি স্যার। আচ্ছা, অফলাইন অনলাইন দুইটাই দিছি। এরপর আমরা একচাটিয়া বাজার আরেকটা আলোচনা করব। এটা তোমরা একটু প্র্যাকটিস করো, ভিডিওটা দেখো, পাশাপাশি বইটি পড়ো। কোনো ক্ষতিসহ অস্বাভাবিক মুনাফা,
ক্ষতি সহ অস্বাভাবিক মুনাফা। আচ্ছা, জেনি, বুঝছি স্যার। আচ্ছা ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা নেক্সট ক্লাসে স্যার ক্ষতি সহ মুনাফাটা আবার একটু বলেন। আচ্ছা, এক সিম্পল দেখো, এখানে আগের মতো, এটা আগের মতো, এটা আগের মতো, এটা আগের মতো, এটা আমাদের পর্যাপ্ত সত্য, এটা হচ্ছে আমাদের প্রয়োজনীয় সত্য ভারসাম্য বিন্দু। মনে করে এটা 10 টাকা, আর মনে করো আমি 20 একক পণ্য উৎপাদন করতেছি, এটা x অক্ষ, এটা y অক্ষ। এখন খেয়াল করো, আমার এই একটা প্রোডাক্টের দাম হচ্ছে 10 টাকা, আমি 20টা প্রোডাক্ট উৎপাদন করতেছি, তাহলে আমার 200 টাকা। কত টাকা? 200 টাকা। এটা হলো টোটাল রেভিনিউ। টোটাল রেভিনিউ হচ্ছে পি আর কিউ গুণ পি ইনটু কিউ, এই দুইটা গুণ দিচ্ছি, তাহলে 200 টাকা। তাহলে আমার খরচটা বাড়তেছে উপরের দিকে, এই দেখো খরচটা উপরের দিকে, তাহলে আমরা উপরের দিকে মনে করো 12 টাকা, এটা পি ওয়ান ধরতে পারি, তাহলে এটা একটা বিন্দু দিতে পারি। তাহলে আমার খরচ হচ্ছে 12 টাকা, 20 পিস উৎপাদন করতেছে, তাহলে এটা হলো টোটাল কস্ট এস ইনটু কিউ, তাহলে আমার এখানে আসে 240 টাকা। তাহলে দেখো আমার টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট, এটা হলো আমার 200 টাকা, এটা হলো 240 টাকা, বিয়োগ দিলে -40, তাহলে ক্ষতি সহ মুনাফার সমান। এখানে আরেকটা রেখা আঁকতে হয়, সেটা হচ্ছে একটা দ্রব্য আমি 10 টাকা বিক্রি করতেছি, সেটা উৎপাদন করতে যদি পরিবর্তনশীল খরচ তার চেয়ে কম হয়, তাহলে ক্ষতি স্বীকার করে আমরা উৎপাদন কার্যক্রম চালিয়ে যাবো। তাহলে 10 টাকা যাতে কম হলে তার নিচে দিয়ে আঁকতে হয়, এটাকে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, সেটা ধরো P2 8 টাকা। তাহলে দেখা যাচ্ছে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট হচ্ছে 8 টাকা, তার চেয়ে পিটা বড়, তাহলে পিটা বড়, আবার তার চেয়ে এসিটা বড়। একটা দ্রব্য বিক্রি করতেছে 10 টাকা, ওই দ্রব্যটার খরচ 12 টাকা, তাহলে বিক্রয় মূল্য থেকে যদি খরচ বেশি, লস 2 টাকা লস। তবে লস হলো আমার একক প্রতি পরিবর্তনশীল খরচ 8 টাকা, বিক্রি করতেছি 10 টাকা, আরো 2 টাকা আমার থাকতেছে, ওই 2 টাকা আমার স্থায়ী খরচ উঠে আসবে বলে আমি উৎপাদনটা কন্টিনিউ রাখবো। এছাড়া তোমরা বই পড়বা, আমরা বই পড়লে বাকিরা তোমাদের সাথে আলোচনা করব, আমরা সৃজনশীল প্র্যাকটিস করব। বেসিকটা আগে একটু পড়ো। আর এটা হলো কথা। সবাইকে আজকের ক্লাসে উপস্থিত থাকার জন্য মন থেকে দোয়া করতেছি। সবাই এটা শেয়ার করে নিজের টাইমলাইনে রেখে দিবা। পরীক্ষার আগে তোমার এই ক্লাসটা রিভিউ হবে, তখন তুমি পড়তে সুবিধা পাবা। পরীক্ষার আগে তুমি পড়বা, পড়লে তোমার জন্য সুবিধা হবে। কারণ আজকের আলোচনাটা তোমার অন্যান্য পড়ার চাপে ভুলে যাবা, এই জন্য তোমার টাইমলাইনে রেখে দিবা শেয়ার দিয়ে। শেয়ার দিলে তোমার টাইমলাইনে চলে আসবে, তখন যে কোনো সময় অবসর টাইমে তুমি ভিডিওটা দেখতে পারবা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।